আজকের ভিডিওতে আমরা জানব একজন স্টুডেন্ট পড়ালেখা শেষ করেই চাকরি না পাবার অন্যতম দুটি কারণ। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অপ্রত্যাশিত বেতন প্রত্যাশা করা, আর নাম্বার 2 হচ্ছে নিজেকে আপডেট না করা। প্রথমে আমরা জানব যে অপ্রত্যাশিত বেতন কাঠামোটা কী, বা এটা কেন চাকরি পেতে আমাদের বাধার সম্মুখীন করে। আমরা যখন পড়ালেখা করি, হয়তো অনার্স মাস্টার্স করছি বা স্টুডেন্ট লাইফে আছি, তখন কিন্তু আমাদের এই বহির্বিশ্ব সম্পর্কে, আমাদের জব মার্কেট সম্পর্কে ধারণা কম থাকে। আমরা মনে করি যে আমরা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি, ভালো একটা সাবজেক্টে পড়ছি, তো আমার সামনে বিরাট ভবিষ্যৎ, আমার আর ঠেকায় কি, আমি কি না কি হয়ে গেছি, আমার তো সামনে জব বা চাকরির অভাব নেই, বেতনও হয়তো অনেক পাবো। আর আমরা যখন পড়ালেখা করি আমাদের হাই প্রত্যাশা থাকে। আমরা মনে করি যে পড়ালেখা শেষ করেই হয়তো আমাদের 50,000, 60,000 কিংবা 1,00,000 টাকার বেতনের চাকরি যেখানে সেখানে পড়ে আছে, এটা পেতেই পারি, এটা কোনো সাধারণ বিষয়, এটা কোনো ব্যাপারই না, এরকম আমাদের মধ্যে চিন্তাভাবনা থাকে। কিন্তু যখন পড়ালেখা শেষ করা হয়ে যায়, যখন দেখি যে আমাদের সামনে অন্ধকার, যারা ফোন দিয়ে দিয়ে আশা দিত, যারা উৎসাহ দিত, তারা এখন ফোন রিসিভ করছে না, চাকরির কথা বললে ফোন কেটে দিচ্ছে কিংবা ভিন্নভাবে বোঝাচ্ছে, এরকম সিচুয়েশান কিন্তু ফেস করতে হয়। কারণ কি? কারণ হচ্ছে এখন চাকরি যতগুলো আছে তার থেকে চাকরি প্রার্থী হাজার হাজার। এর ফলে কি হচ্ছে, দক্ষ এবং যোগ্য লোকের সংখ্যাটাই রয়েছে অনেক, এর মধ্য থেকে কম্পিটিশন করে জব পেতে হচ্ছে। তো এই শিল্প প্রতিষ্ঠানগুলো, মিল কলকারখানা, ইন্ডাস্ট্রিগুলো কি করছে, তারা চিন্তা করছে যে আমি যদি কম টাকায় লোক পাই তাহলে আমি বেশি টাকা দিয়ে কেন নিব। ধরুন একটা পদের জন্যে আমার অ্যাকচুয়াল বেতন ছিল 30,000 টাকা, কিন্তু আমি দেখছি যে অনেকেই অনার্স মাস্টার্স শেষ করে তারা ভালো দক্ষতা অর্জন করেছে, এখন তারা 20,000 টাকায় এই চাকরি পেতে প্রস্তুত, বা 20,000 টাকা দিলেই আমি লোক পাচ্ছি বা তারা চাকরি করতে চায়। তাহলে কেন আমরা 30,000 টাকা দিব? কারণ ব্যবসা প্রতিষ্ঠান তো ব্যবসা করে, তারা লাভ লসের হিসাব করে, তারা দেখবে আমার কোথায় লাভ, কোথায় আমার কম টাকা যাচ্ছে, এই চিন্তা করবে। তো ফলে কি হচ্ছে, যেহেতু আমার এক পদের এগেনস্টে 1,000 লোক আবেদন করছে, সেখানে আমি কম টাকায় লোক পাচ্ছি, তাহলে আমি কেন বেশি দেবো? এটা হলো বেতন কমে যাবার অন্যতম কারণ। 2 নম্বর হচ্ছে, আমরা ওই যে একটা ধ্যান ধারণা নিয়ে বসে আছি যে আমরা পড়ালেখা শেষ করলেই চাকরি বসে আছে, বের হইলে আমাদের চাকরি 30,000, 50,000, 1,00,000 টাকা হয়তো আমাদের বেতন হবে, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা হচ্ছে না। ফলে আমরা চাকরি পাই না। আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, গিয়ে 50,000 টাকা, 30,000 টাকা ডিমান্ড করি, কিন্তু তারা দিবে 20,000 টাকা। কারণ আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনার কোনো দক্ষতা নেই, আপনাকে কি দেখে তারা 50,000 টাকা বেতন দিবে? পড়ালেখা শেষ করেছেন, আপনি তো কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনি যদি একজন ফ্রেশার হিসেবে একটা প্রতিষ্ঠানে যোগদান করেন, আপনার শিক্ষানবিশকাল থাকবে 6 মাস। এই 6 মাস তারা শেখাবে, তারা আপনাকে ট্রেনিং দিবে, ডেভেলপ করবে, শেখাবে, অন্যের মাধ্যমে শেখাবে, শিখিয়ে শিখিয়ে আপনাকে এই কর্মদক্ষ করে তুলবে এবং তাদের কাজে লাগাবে। ফলে 6 মাস কিন্তু তারা আপনাকে পুরো ফাও বেতন দিবে, এই বেতনের কোনো আউটপুট আসবে না। তারপরেও তারা কিন্তু নিয়োগ দিবে। আবার এমন হতে পারে যে 6 মাস আপনাকে শেখালো, শেখানোর মধ্যেই আপনি আবার চাকরি ছেড়ে দিলেন, অন্য কোনো প্রতিষ্ঠানে চলে গেলেন, ভালো একটা চাকরি পেয়ে গেলেন, তখনও কিন্তু তাদের জন্য এটা লস প্রজেক্ট হবে। এই সমস্ত ঝুঁকি মাথায় রেখেই কিন্তু তারা নতুন নতুন কর্মী নিয়োগ করে এবং তাদেরকে বেতন দেয় এবং চাকরি দেয়। তো ফলে খেয়াল রাখতে হবে যে আপনি যদি শুরুতে কোনো প্রতিষ্ঠানে চাকরি পেতে চান, আপনার বেতনের পাওয়ার প্রত্যাশাটা অবশ্যই কমিয়ে দিতে হবে এবং এমন প্রত্যাশা করতে হবে যেন চাকরিটা হয়। এখন কিভাবে জানবেন যে ওই প্রতিষ্ঠান বেতন কত দেয়? প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি কোন প্রতিষ্ঠানে, কোন পদে, কোন ডিপার্টমেন্টে ভাইবা দিতে যাবেন। উদাহরণস্বরূপ যদি আপনি বলি যে আপনি বাংলাদেশের বড় একটা গ্রুপ অফ কোম্পানিতে, হতে পারে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের, শুরুতেই আপনাকে নিবি ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে বা জুনিয়র অফিসার হিসাবে, এই লেভেলে নিবি। পরবর্তীতে আপনাকে হয়তো পদ দিবে বা এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন বড় পদে যেতে পারবেন। যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনাকে প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে নিয়োগ দিবে। তো তখন আপনি কি করবেন যে ওই প্রতিষ্ঠানে যারা জব করে তাদের সাথে যোগাযোগ করবেন, বা ওই প্রতিষ্ঠান বা ওই প্রতিষ্ঠানের সমজাতীয় প্রতিষ্ঠান, আরও তো কোম্পানি আছে, হয়তো ওই সমস্ত প্রতিষ্ঠানে কেউ চাকরি করে, আপনার রিলেটিভ, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা কারো কেউ, এরকম লোকের সাথে যোগাযোগ করবেন, করে দেখবেন যে ওখানকার বেতন কাঠামো কত, জানার চেষ্টা করবেন যে তারা কত দেয়। তো তারপরে ধারণা যখন নিয়ে নিলেন, তখন সেই ধারণার আশপাশে আপনি বেতনটা প্রত্যাশা করবেন। তবে আমি বলে রাখি, বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান, যারা গ্রুপ অফ কোম্পানি বা একক কোম্পানি, তারা এই এন্ট্রি লেভেলে, যদি সেটা অফিসিয়াল জব হয়, টেকনিক্যাল বা সেলস মার্কেটিং না হয়, তাহলে অবশ্যই আপনাকে 20,000, 25,000-এর বেশি বেতন দিবে না। কোনো প্রতিষ্ঠান আবার 10-12 দিয়েও শুরু করে, 10, 12, 15, 20, ম্যাক্সিমাম দিলে 25-এর বেশি কখনোই আপনার কোনো অফিসিয়াল জবে, যদি অভিজ্ঞতা না থাকে, দিবে না। ফলে এই রেঞ্জের স্যালারি আপনার এক্সপেকটেশন থাকতে হবে।
আবার যদি এমন হয় যে আপনি টেকনিক্যাল পার্সন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা আপনি সিভিল ইঞ্জিনিয়ার, ফলে এখানে এন্ট্রি লেভেলে হয়তো আর একটু বেতন বাড়তে পারে, সেটা 25 থেকে 30, তার বেশি হবে না। আবার যদি এমন হয় যে আপনি মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্টে জয়েন করবেন, সেখানে কিন্তু ট্রেনি অফিসার বা ট্রেনি প্রবেশন অফিসার বা MTO বলে, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, অনেক সময় হয়তো ওই মার্কেটিং ডিপার্টমেন্টেরই স্পেসিফিক কোনো পদেও আপনাকে নিতে পারে, যেমন সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস অফিসার, MR মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, এরকম যদি থাকে এই সমস্ত পদে কিন্তু আবার স্যালারিটা একটু বেশি হয়। আবার এই সমস্ত ক্ষেত্রে যদি বড় বড় গ্রুপ অফ কোম্পানি হয়, তাহলে তাদের এখানে এমন হয় যে এন্ট্রি লেভেলে বেতন হয় 30-35, এমনকি 40ও দিতে পারে। আবার এর সাথে অনেক সময় TADA থাকে, মানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং ডেয়ারনেস অ্যালাউন্সও থাকে, মানে যাতায়াত এবং খাবার ভাতা। তো ফলে এগুলো আপনি পাবেন। তো এগুলো অ্যাকচুয়ালি খরচ হয়, আবার অনেক সময় খরচের বাইরেও কিছু টাকা বেশি পাওয়া যায়। তো ফলে এগুলো সহ হয়তো বেতন বেশি হয়। কিন্তু এই যে সেলস বা মার্কেটিংয়ের যে চ্যালেঞ্জ, সেটা আপনি নিতে পারবেন কি না? আপনাকে মাঠে মাঠে দৌড়াতে হবে, দোকানে দোকানে যেতে হবে, সেলস অর্ডার নিতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। ফলে শুরুতে আপনার চাকরিতে ঢোকার ক্ষেত্রে প্রত্যাশা কমাতে হবে এবং বেতন চাইতে হবে কম। সর্বশেষ 2 নম্বর হচ্ছে, যেটা বলেছিলাম যে দক্ষতা অর্জন না করা। দক্ষতা কি? সবাই তো অনার্স মাস্টার্স করছে, সবাই পড়ালেখা করছে, সবাই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে, তাহলে আপনার দক্ষতা কী? মানে আপনাকে কেন প্রতিষ্ঠান চাকরি দিবে? তাহলে আপনাকে দেখতে হবে যে ওই প্রতিষ্ঠান আপনার কোন কোন দক্ষতায় লোক নেবে বা কোন কোন দক্ষতা অর্জন করলে আপনার চাকরি হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার সাবজেক্ট যাই হোক পড়ালেখা, যদি আপনার BBMBA করা না থাকে তাহলে BBMBA করে নিতে পারেন। এরপরে কী করতে পারেন? আপনি একটা প্রফেশনাল সার্টিফিকেট নিতে পারেন, সেটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারেন। যেমন এইচআরে হলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এভাবে বিভিন্ন ধরনের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকে যে বিষয়ে চাকরি করতে চান সেই রিলেটেড। তো এগুলো করে নিতে পারেন। এর বাইরে কি হতে পারে? যে আপনি ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করতে পারেন, বা চাইনিজ ভাষার এখন খুব ডিমান্ড, চাইনিজ ভাষা শিখতে পারেন। আপনি কম্পিউটার এক্সপার্ট হতে পারেন, যেমন IT নলেজ, আপনার কম্পিউটারের MS অফিসের সমস্ত কাজ পারা। একই সাথে আপনার কোনো ভিডিও এডিটিং হতে পারে, আপনার ফটোশপের কাজ হতে পারে, ইলাস্ট্রেটরের কাজ হতে পারে, অটোক্যাডের কাজ হতে পারে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার তাদের কিন্তু অটোক্যাডের কাজের সেই ডিমান্ড। তার ফলে এই সমস্ত দক্ষতা অর্জন করতে হবে। একই সাথে প্রেজেন্টেশন স্কিল, আপনি মানুষের সাথে কীভাবে কথা বলবেন, কোথায় গিয়ে কীভাবে মানুষের সাথে ডিল করবেন, ঊর্ধ্বতনের সাথে কীভাবে কথা বলতে হবে, মালিকদের সাথে কীভাবে কথা বলতে হবে, জুনিয়র সাবঅর্ডিনেট বা সহকর্মীদের সাথে কীভাবে কথা বলতে হবে, এই দক্ষতাটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। তাহলেই আপনার চাকরি পাওয়াটা সহজ হবে। তাহলে আপনি যদি একটা ভালো CV লিখতে পারেন, লেখাপড়া ভাইবা বোর্ডে গিয়ে আপনার যে দক্ষতা দিয়ে ভালোভাবে ভাইবা ফেস করতে পারেন এবং ভাইবা বোর্ডে যারা থাকে তাদেরকে কনভিন্স করতে পারেন, তাহলে আপনার চাকরিটা নিশ্চিত। তো ফলে এই 2 দক্ষতা অভাবেই কিন্তু বর্তমানে আমাদের সাধারণ ছাত্রদের পড়ালেখা শেষ করার পরেও চাকরি হচ্ছে না। ফলে এই 2 দক্ষতা যদি আপনারা অর্জন করতে পারেন, আপনাদের জন্য চাকরি হয়ে যাবে মানে হাতের ময়লা মতো আর কি, মানে হাতের মুঠোয় আপনাদের চাকরি থাকবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না। আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।